জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক টানাপোড়েন, নির্বাচনের আগে গণভোটে আপত্তি বিএনপির, দাবি আদায়ে রাজপথে থাকার ঘোষণা জামায়াতের, এনসিপি সতর্কবার্তা, সংঘাতের শঙ্কা। পাচার হওয়া অর্থ ফেরাতে তৎপর সরকার, প্রক্রিয়া দীর্ঘমেয়াদী হওয়ায় লবিং অব্যাহত রাখতে হবে নির্বাচিত সরকারকে, মানি লন্ডারিং ঠেকাতে শক্ত পদক্ষেপের পরামর্শ। খেজুরের বাজার স্থিতিশীল রাখতে শুল্ক কর কমানোর সুপারিশ ট্যারিফ কমিশনের, রমজানে সিন্ডিকেটের থাবায় পড়ার শঙ্কা অর্থনীতিবিদদের, প্রশাসনকে সজাগ থাকার তাগিদ। হালকা ঠান্ডা লাগলে শ্বাসকষ্ট হয়, এত আকারে শ্বাসকষ্ট যে অক্সিজেন না ছাড়া ওর কোনো ইয়েই হয় না। এই কমে এবারে 2 দিন আগে ঠান্ডাটা একটু বেশি বেড়ে গেছে। দেশে প্রতি বছর নিউমোনিয়ায় প্রাণ হারাচ্ছে 24,000 শিশু। ঝুঁকিতে বয়স্করাও, ধরন বদলানো এই কার্যকারিতা হারাচ্ছে পুরানো টিকা, আধুনিক প্রতিষেধক ব্যবহারের পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিপরীত অবস্থানে অনড় দলগুলো। বিএনপি বলছে আপত্তি আমলে না নিলে সরকারের সিদ্ধান্ত মানতে বাধ্য থাকবে না দলটি, আর দাবি আদায়ে রাজপথে থাকার ঘোষণা জামায়াতের। এনসিপি বলছে নিজেদের স্বার্থ হাসিলে জুলাই সনদকে জিম্মি করছে বিএনপি জামায়াত। অনড় থাকলে সংঘাত অনিবার্য। ফারুক ভিয়া, রবিনের রিপোর্ট। গণভোটে তা যদি আইনি ভিত্তি না হয় তাহলে কিসের ভিত্তিতে জাতীয় নির্বাচন হবে? এই আইনি ভিত্তি ছাড়া কোন নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোন সম্ভাবনা নেই। ভাই ভোটকে তো ভয় পাচ্ছ কেন? কারণ তুমি জানো যে ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না। সংবিধান মানতে চায় না, আইন মানতে চায় না, তারাও তাদের সিদ্ধান্ত আরেকজনের উপর চাপিয়ে দিতে চায়। এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের আহ্বানে একসঙ্গে বসেনি দলগুলো, উল্টো পাল্টাপাল্টি বক্তব্যে সরব নেতারা। বিএনপি নির্বাচন নিয়ে মনোযোগী হলেও রাজপথে জামায়াত সহ ইসলামপন্থী দলগুলো। নির্বাচনের আগে গণভোটের বিরোধী বিএনপি, সনদের আদেশ ও সংবিধানে স্বয়ংক্রিয় প্রতিস্থাপনের সুপারিশকে ইয়াহিয়া খানের ফরমানের সঙ্গে তুলনা করছেন দলটির নেতারা। আপত্তি উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিলে মানবে না দলটি। এটা তো এখন হয়ে দাঁড়ায় যাচ্ছিল যে ইয়াহিয়া খানের 70 সালের নির্বাচন একটা এলএফও দিয়েছিল। এলএফ হলো লিগ্যাল ফ্রেমওয়ার্ক। আমাদেরকে সেই লিগ্যাল ফ্রেমওয়ার্কে কাজ করতে হবে। এটা তো পাকিস্তান না, এটা তো বাংলাদেশ। মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। গুটি কয়েক লোক বলবে আর সেইটা আমাদের মানতে হবে। তাহলে বিএনপি একটা বড় স্টেক হোল্ডার থাকলে কেমন করে? তা ওনারা যদি ইয়াহিয়া খানের মন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন তাহলে তো আমাদের কিছু করার নেই। ওটা তো আমরা কবে ওটাকে ফেলে দিচ্ছি। অন্যদিকে দ্রুত সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নির্বাচনের আগে গণভোট দাবিতে অনড় জামায়াত। দাবি আদায়ে আলোচনার দুয়ার খোলা রাখার পাশাপাশি রাজপথে সক্রিয় সম্ভাবনা 8টি দল। সমাধান আলোচনার মাধ্যমে হইতে পারে, এই রাস্তা মুক্ত আছে। তবে আলোচনার নামে আবার টাইম ক্যাপনের সুযোগ নেই। আপনি টাইম ক্যাপন করতে করতে এমন জায়গায় নিয়ে যাবেন, বলবে যে এখন আর ফেব্রুয়ারির নির্বাচন আগে টাইম নেই। এই ফাঁদও কিন্তু জনগণ পা দিবে না। এই জন্য আমরা রাজপথে আছি, জনগণকে সাথে নিয়ে আমাদের দাবি আদায় করব। তবে গণভোট যখনই হোক, নোট অফ ডিসেন্ট ছাড়া দ্রুত সনদ বাস্তবায়নের আদেশ চাই এনসিপি। দলগুলোর সমঝোতা না হলে সংঘাতের আশঙ্কা এই নেতার। 2 বড় দল তারা আসলে জুলাই সনদকে জিম্মি করেছে এবং জিম্মি করে আসলে নিজ যে রাজনৈতিক স্বার্থ সেটা আদায় করতে চাচ্ছে। সনদের জন্য আমরা রাজপথে যেতে চাই না। গোল টেবিলে আলোচনাটা শেষ হয়েছে, এখন গোল টেবিলে শেষ করতে হবে। কিন্তু তা না করে যদি রাজপথে চলে যায় রাজনৈতিক দলগুলো, তাহলে তো সংঘাত অনিবার্য হয়ে উঠবে, যেটা খুবই দুঃখজনক এবং খুব উদ্বেগজনক হবে। জুলাই সনদের আইনি ভিত্তি লাগবে, সাংবিধানিক ভিত্তি লাগবে, এটা বাংলাদেশের জনগণের দাবি। যদি সরকার এটা না করে, রাজনৈতিক দলগুলো যদি না করতে দেয়, তাহলে জনগণই রাস্তায় নামবে। আপত্তি থাকলেও শেষ পর্যন্ত নিজেদের স্বার্থেই দলগুলো সরকারের সিদ্ধান্তের বাইরে যাবে না বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক। আলটিমেটলি যদি ডক্টর ইউনূস বলে যে আপনারা যেহেতু নিজেরা ঠিক হবেন না, তাহলে আমি চলে যাই, তখন যাবে কোথায় সবাই? হ্যাঁ, তাকে যদি ওই সিচুয়েশনে আপনি নিয়ে যান যে সে রিজাইন করে ফেলা, তখন তো সবার জন্য বিপদ। সব পক্ষের প্রত্যাশা সমন্বয় করে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবে বলে আশা বিশ্লেষকদের। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। পাচার হওয়া অর্থ উদ্ধারে প্রথমবারের মতো আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ শুরু করেছে সরকার। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক এবং সংস্থাগুলোর মধ্যে আন্তঃসংযোগ করে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে অর্থ ফেরানোর প্রক্রিয়া দীর্ঘমেয়াদী হওয়ায় রাজনৈতিক সরকারের শক্ত ভূমিকা নিতে হবে বলে মনে করেন গভর্নর। অর্থনীতিবিদরা বলছেন, নতুন করে অর্থ পাচার বন্ধে
পদক্ষেপ নিতে হবে নির্বাচিত সরকারকে। যুক্তরাষ্ট্র থেকে ফিরে কাজল আব্দুল্লাহ রিপোর্ট। বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে এবার কোমর বেঁধে নেমেছে অন্তর্বর্তী সরকার। মূলত পাচার হওয়া অর্থে ট্যাক্স হ্যাভেন, দেশে বাড়ি কেনা সহ নানা খাতে বিনিয়োগ করেছে অপরাধ চক্র। আর্থিক খাত সংস্কারে গঠিত শ্বেতপত্র কমিটির প্রতিবেদন অনুযায়ী আওয়ামী লীগ সরকারের সবশেষ 16 বছরে পাচার হয়েছে প্রায় 28 লাখ কোটি টাকা। এসব অর্থ ফেরাতে দেশের অভ্যন্তরীণ সরকারি দফতরগুলোকে একটি পয়েন্টে নিয়ে আসার পাশাপাশি লবিং করা হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন ফার্ম ও সংস্থার সঙ্গেও। সম্প্রতি ওয়াশিংটন সফরে গিয়ে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। আমাদের নিজেদের সক্ষমতাটা বাড়াতে হবে, কারণ এটা তো একটা নতুন এরিয়া। আমরা কিন্তু আগে এই লাইনে কোনোদিন কাজ করিনি। বিদেশ থেকে টাকা উদ্ধার এই স্কেলে কোনোদিনও হয়নি। তো এই প্রক্রিয়াটা আমাদের আরও ভালোভাবে রপ্ত করতে হবে। আমাদের যে ইন্টার মিনিস্ট্রিয়াল এজেন্সিগুলো আছে, তাদের যে কর্মদক্ষতা, তাদের যে ইন্টারঅ্যাকশনগুলো, সেটাকে আরও ইমপ্রুভ করতে হবে। পাচার হওয়া অর্থ ফেরানোর প্রক্রিয়া জটিল ও দীর্ঘমেয়াদী। অন্তর্বর্তী সরকার কার্যক্রম শুরু করলেও কবে নাগাদ উদ্ধার হবে সে প্রশ্নের উত্তর নেই গভর্নরের কাছেও। তবে নতুন করে অর্থ পাচার বন্ধে সরকারকে আন্তরিক হতে হবে বলছেন অর্থনীতিবিদরা। একটা আইনগত প্রক্রিয়া বাংলাদেশে কতদিন লাগে, বিদেশেও সেরকমই সময় লাগে। এটা 3, 4, 5 বছর লাগে সাধারণত। কাজে এই ইন্টারিম গভর্নমেন্টের এই যে পলিটিক্যাল স্পেসের মধ্যে তো সম্ভব নয়। কাজে এটা আমরা যতখানি সম্ভব এটাকে আগিয়ে দিবে সরকার। বাংলাদেশ থেকে উদ্ধার করার চিন্তা না করি, এখন যাতে বাইরে না যায় সেটার জন্য আমি চেষ্টা করব। কিন্তু আমি এখন কি যাচ্ছে না বাইরে? প্রত্যেকটা সরকার যখন যে থাকে সে বলে যে আমি সব কিছু ঠিক করছি, কিন্তু যখন আপনার নতুন সরকার আসে তখন এটা বাইরে হয়। দীর্ঘদিন ধরে বাংলাদেশ ব্যাংকের দুর্বল নীতি ও আর্থিক গোয়েন্দা বিভাগ BFIU এর দুর্নীতিও অর্থ পাচারের সহায়ক হিসেবে কাজ করেছে বলেও অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রে এসে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরানোর লক্ষ্যে বিভিন্ন সংস্থা, বিভিন্ন মহলের সাথে যে দিন দরবার চলছে সে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তবে প্রকৃতভাবে পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে হলে রাজনৈতিক সরকারের প্রত্যক্ষ সদিচ্ছা একান্তভাবে প্রয়োজন বলে মনে করেন তিনি। অন্যথায় সব ধরনের অগ্রগতি পিছিয়ে যাবে বলে জানিয়েছেন গভর্নর। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। সরবরাহ ও চাহিদার কথা মাথায় রেখে খেজুরের আমদানির ওপর শুল্ক কর কমানোর সুপারিশ করেছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। তবে শুল্ক সুবিধা দিলেই হবে না, ভোক্তার স্বার্থে বাজার সিন্ডিকেট ভাঙার তাগিদ অর্থনীতিবিদের। অন্তরা সেনের রিপোর্ট। বছর জুড়েই দরকারি খেজুরের চাহিদা বাড়ে রমজানে, আর সেই বাড়তি যোগান নিশ্চিতে মাস তিনেক আগে থেকেই শুরু হয় আমদানিকারকদের তোড়জোড়। বাংলাদেশ ফ্রেশ ফ্রুট অ্যাসোসিয়েশন ও ইম্পোর্টার্সের তথ্য, রমজানে দেশের চাহিদা থাকে প্রায় 80,000 মেট্রিক টন খেজুরের। এবার পণ্যের যোগান নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা, কারণ একদিকে যেমন রয়েছে উচ্চ শুল্ক কর, অন্যদিকে রয়েছে সময় মতো ঋণপত্র খোলার চাপ। রমজানে খেজুরের চাহিদাটা আপনার 10 গুণ বেড়ে যায়। সেই চাহিদা পূরণের জন্য আমাদের আমদানিটা একটু স্বচ্ছ থাকুক। রমজান মাস উপলক্ষে আমাদের গভর্নমেন্ট যদি আমাদের ট্যাক্সটা কমায়, তারপরে আদার্স যেই কস্টিংগুলো আছে এগুলো যদি কমিয়ে দেয়, তাহলে অবশ্যই রমজান মাসে এবার দামটা কিছুটা হলেও সহনশীল পর্যায়ে আশা করতেছে আমরা থাকবে। বর্তমানে খেজুরের দাম একটু বাড়তি দিকে কমবো কিনা এটা আমরা আসলে জানি না। এ অবস্থায় ভোক্তা বাজার বিবেচনায় খেজুর আমদানিতে শুল্ক কর কমানোর সুপারিশ করেছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। মোট 57.2% শুল্ক করের মধ্যে আগামী 31শে মার্চ পর্যন্ত আমদানি শুল্ক 25 থেকে 15, নিয়ন্ত্রণমূলক শুল্ক 3% সম্পূর্ণ প্রত্যাহার ও উৎসে কর 10 থেকে কমিয়ে 3% করার প্রস্তাব দিয়েছে সংস্থাটি। অর্থনীতিবিদরা বলছেন, রমজানকে ঘিরে খেজুর নিয়ে যেন কোনো সিন্ডিকেট গড়ে উঠতে না পারে, এজন্য এখন থেকেই কাজ করতে হবে প্রশাসনকে। যে সিন্ডিকেশনটা হয় বা রোজার আগে যে সিন্ডিকেশনটা হয় সেটা ভাঙাটা খুব জরুরি। কিন্তু এইবার একটা বড় সমস্যা আছে। সমস্যাটা হলো যে এই সময়টাতে কিন্তু মানে রোজার আগে নির্বাচন হবে, এবং নির্বাচনের ডামাডোলে দেখা যায় যে সিন্ডিকেট আবার শক্তিশালী হচ্ছে, মাথাচড়া দিয়ে উঠছে। যে সমস্ত প্রশাসনিক দপ্তরগুলো আছে, তো তারা যেন একটা বড় পরিকল্পনা তৈরি করে, যাতে করে এই রমজানের সময়ে এই মানে খেজুরকে কেন্দ্র করে বিশেষ কোনো সিন্ডিকেট তৈরি না হয়। তার পরিকল্পনাটা এখনই করতে হবে। শুধু খেজুর নয়, অন্য ফলমূলের বাজারও যেন আসছে রমজানে স্বাভাবিক থাকে, সেই পরিকল্পনা সাজানোর তাগিদ বিশ্লেষকদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। নিউমোনিয়া
বিশ্বব্যাপী বছরে ৮ লাখের বেশি শিশুর প্রাণ কেড়ে নেয়। দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে এই রোগ। আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে বাংলাদেশের অবস্থাও নাজুক। দেশে প্রতি বছর প্রায় ২৪,০০০ শিশু নিউমোনিয়ায় মারা যায়। উচ্চ ঝুঁকিতে আছেন বয়স্করাও। এদিকে নিউমোনিয়ার ধরন বদলে যাওয়ায় কার্যকারিতা হারাচ্ছে দেশের প্রচলিত টিকা। তাই নতুন প্রজন্মের টিকা ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত মনির হোসাইনের রিপোর্টে। কারো মুখে অক্সিজেন মাস্ক, কারো চলছে নেবুলাইজেশন, আর হাতে ক্যানোলা। হাসপাতালের বেড়ে কঠিন সময় পার করছে কোমলমতিরা। বাংলাদেশ শিশু হাসপাতালের নিউমোনিয়া ওয়ার্ডে ভর্তি এই শিশুদের কারো বয়স পেরিয়েছে সবে 2 বছর, কেউ আবার মাত্র কয়েক মাস হলো এসেছে পৃথিবীতে। অর্থাৎ অধিকাংশই 5 বছরের কম বয়সী। জন্মের পর বেশিরভাগ সময়ই এদের কেটেছে হাসপাতালে। জ্বর আসছিল, তো জ্বর থেকেই জ্বরটা ছাড়ে না, তারপরে আমরা ডাক্তারকে দেখাই আর কি। আর একটু জ্বর এলে আমরা ফার্মেসি থেকে ওষুধ খাওয়াইতাম, কমে যেত, কিন্তু ইদারিং 5-6 দিন আর কমে নাই। এই কমে এবারে পরে 2 দিন আগে ঠান্ডাটা একটু বেশি বেড়ে গেছে। হালকা ঠান্ডা লাগলে শ্বাসকষ্ট হয়, শুধু দেখবো মানে কাশটিছে, তার মধ্যেই শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। মানে এত আকারে শ্বাসকষ্ট যে অক্সিজেন না ছাড়া ওর কোনো মানে ইয়েই হয় না। গবেষণা বলছে দেশে 5 বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর অন্যতম কারণ নিউমোনিয়া, যাদের 28% হেরে যেতে হয় এই রোগের কাছে। আইসিডিডিআরবি এর তথ্য অনুযায়ী প্রতি বছর দেশে প্রায় 24,000 শিশু নিউমোনিয়ায় মারা যায়, আর হাসপাতালে ভর্তি হয় প্রায় 7 লাখ। চিকিৎসকরা বলছেন শিশুদের মধ্যে ভয়াবহ রূপ নেয়া নিউমোনিয়া প্রতিরোধে সচেতনতার পাশাপাশি জোর দিতে হবে টিকার উপর। তবে শঙ্কার বিষয়, দেশে যে প্রচলিত টিকা আছে ব্যাকটেরিয়ার ধরন বদলে যাওয়ায় অনেক ক্ষেত্রে সুরক্ষা দিতে পারছে না সেটি। তাই আরও কার্যকর সুরক্ষা নিশ্চিত করতে নতুন প্রজন্মের পিসিভি টিকা নেওয়া জরুরি বলে জানান তারা। এই রোগ প্রতিরোধ করার জন্য শুরুতে কিন্তু যারা আমরা ভ্যাকসিনটা দিই শিশুকালের সময়, সেই ভ্যাকসিনটা কিন্তু বাচ্চাদেরকে দেওয়া হয়। অনেকে বয়স্কদের যারা আছে তাদের বারবার করে এরকম শ্বাসকষ্ট হয় বা ঠান্ডা লেগে যায় অথবা এই ধরনের সংক্রমণ হয়ে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু ইয়ারলি ভ্যাকসিন কিন্তু দিয়ে থাকি, সেটা কিন্তু অনেকটুকু ভালো কাজ করে। PCV10টা আসলে আমাদের সেরো কনভার্সন হয়ে যাচ্ছে কিনা, আপগ্রেড যেমন PCV13 বা 23 এটা কি ইপিআইতে শিডিউলের ভিতরে আমরা নিতে পারি কিনা, আমার মনে হয় সময় চলে আসছে এই ব্যাপারটাকে খতিয়ে দেখার। শুধু শিশুরা নয়, নিউমোনিয়ার ঝুঁকিতে আছেন বয়স্করাও। তাই 60 বছরের বেশি বয়স হলে ও দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগলে বাড়তি সতর্ক থাকতে বলছেন চিকিৎসকরা। যাদের বয়স 65 বা তার বেশি, তাদের জন্য নিউমোনিয়া কিন্তু ঝুঁকি অনেক বেশি। বিশেষ করে নিউমোনিয়ার সাথে সাথে যেসব এলডারলি পেশেন্ট বা বয়স্ক পেশেন্টদের ডায়াবেটিস, হার্টের রোগ, কিডনির রোগ, এই ধরনের রোগে আক্রান্ত, তাদের কিন্তু নিউমোনিয়া একটা বাড়তি ঝুঁকি যোগ করে। ঋতু পরিবর্তনের এই সময়ে নিউমোনিয়া আক্রান্তের সম্ভাবনা বেশি জানিয়ে শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নেয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর শিশু হাসপাতালে আছেন সহকর্মী মনির হোসাইন, সরাসরি যাচ্ছি তার কাছে। মনির, বাংলাদেশও নিউমোনিয়ার যে ভয়াবহ রূপ নিচ্ছে সেটি আসলে আমরা বলছিলাম সারা দেশেই প্রতি বছর যে গবেষণা, সেই গবেষণায় দেখা গেছে প্রতি বছর প্রায় 24,000 শিশু এই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে এবং প্রায় 7 লাখের বেশি শিশুর হাসপাতালে ভর্তি হয় এই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে। এই মুহূর্তে আমরা আছি রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের যেই নিউমোনিয়া ওয়ার্ড আছে, সেই নিউমোনিয়া ওয়ার্ডে এখানেই আমরা আসলে দেখতে পাচ্ছিলাম যে এখানকার যে ভর্তি শিশুরা আছে তাদের কেউ কেউ 10 দিন কিংবা 15 দিন ধরে এই হাসপাতালে ভর্তি আছেন। এবং আমরা এখানে আসলে যে শিশুদেরকে দেখতে পেয়েছি তাদের সবারই বয়স বলা চলে প্রায় 5 বছরের কম বয়স। এবং যেটি আসলে এখানকার অভিভাবকরা বলছিলেন যে তাদের শিশুরা বারবার আক্রান্ত হচ্ছিলেন এবং ঠান্ডাজনিত সমস্যা নিয়ে তারা আসলে যখন হাসপাতালে যাচ্ছেন কিংবা লাগাতার ঠান্ডা লেগে থাকে তখন আসলে চিকিৎসকরা বলছেন যে তাদের যেই নিউমোনিয়া, সেই নিউমোনিয়া হয়েছে। এবং চিকিৎসকরা
চিকিৎসকরাও বলছেন যে এই নিউমোনিয়া থেকে বাঁচতে যেমন সচেতনতা দরকার, তেমন যেই লক্ষণগুলো প্রকাশ পেলেই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। এবং টিকার কথা বলছিলেন যে সেই টিকা নেওয়ার পরামর্শ দিচ্ছেন। তবে সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে বাংলাদেশে যে প্রচলিত PCV10 টিকা রয়েছে সেই টিকা কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসকরা বলছেন অকার্যকর। সেক্ষেত্রে তারা পরামর্শ দিচ্ছিলেন নতুন ধরনের যে টিকা, সেক্ষেত্রে PCV13, PCV15 এবং PCV20 এই টিকাগুলো দেশে শুরু করা যায় কিনা বা EPI ভুক্ত করা যায় কিনা সেই পরামর্শ দিচ্ছেন। এবং একটু জানিয়ে রাখি যে শুধু শিশুরা নয়, এই যে নিউমোনিয়া সেই নিউমোনিয়ার উচ্চ ঝুঁকিতে আছেন বয়স্করাও, অর্থাৎ 60 ঊর্ধ্ব যেই মানুষ আছেন, যার বয়স 60 পেরিয়েছে তারও কিন্তু নিউমোনিয়ার যেই ঝুঁকি সেই ঝুঁকি রয়েছে। সেই সঙ্গে যাদের অন্যান্য যে রোগ রয়েছে যেমন হার্টের রোগ, কিডনির রোগ, তাদেরকেও বাড়তি যত্নের সঙ্গে রাখার কথা বলছেন চিকিৎসকরা। এবং বলছেন যে ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়ার যে টিকা সেটি 60 বছরের পর আসলে যাদের শ্বাসকষ্ট কিংবা অ্যাজমা আছে তাদেরকে প্রতি বছর এই টিকা নেওয়ার পরামর্শ দিচ্ছেন। অর্থাৎ বলছে যে এই ভয়াবহ রূপ থেকে পরিত্রাণের জন্য টিকা কার্যক্রম জোরদারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তো রাজধানীর শিশু হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে নিউমোনিয়ার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর শিশু হাসপাতালে। পুরান ঢাকায় প্রকাশ্যে গুলি করে শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে হত্যায় জড়িত 5 জনকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ডিবি। জানায় মামুন হত্যাকাণ্ডের পরপরই শুরু ছায়া তদন্ত। মঙ্গলবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের নিয়ে অভিযান চালিয়ে 2টি পিস্তল উদ্ধার করা হয়। সোমবার পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে গুলি করে হত্যা করা হয় তারিক সাইফ মামুনকে। সিসিটিভি ফুটেজে দেখা যায় মামুন দৌড়ে পালানোর চেষ্টা করছেন, তখন 2 ব্যক্তি খুব কাছ থেকে তাকে গুলি করে পালিয়ে যায়। রাজশাহীতে বিভিন্ন যানবাহন থেকে সংগঠনের নামে প্রতিদিন তোলা হচ্ছে লাখ লাখ টাকা চাঁদা। বেশিরভাগই আদায় হচ্ছে রসিদ ছাড়া, যাচ্ছে মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের পকেটে। এতে ক্ষুব্ধ যানবাহন চালকরা। চাঁদা আদায়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস আইনশৃঙ্খলা বাহিনীর। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। রাজশাহীর বানেশ্বর মোড়ে পুলিশের ট্রাফিক বক্সের সামনে প্রকাশ্যে ব্যাটারি চালিত অটোরিকশা থেকে 10 থেকে 20 টাকা করে চাঁদা আদায় করছে একটি চক্র। এছাড়া তানোর চান্দুরিয়া বাজারে রীতিমতো চেয়ার টেবিল পেতে বসে বাস প্রতি 30 টাকা করে আদায় করা হচ্ছে চাঁদা। মুঠোফোনে ধারণকৃত ফুটেজে উঠে এসেছে এসব চিত্র। আর পুলিশ সুপার অফিসের সামনে হিউম্যান হলার গাড়ির স্ট্যান্ড, সেখানে প্রতিদিন অর্ধশত গাড়ি থেকে মালিক সমিতির নামে 100 টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে। আর কোর্ট থেকে বানেশ্বর পর্যন্ত 4টি পয়েন্টে চাঁদা দিতে হচ্ছে আরও 120 টাকা থেকে 150 টাকা পর্যন্ত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাস, ব্যাটারি চালিত অটোরিকশা, হিউম্যান হলার ও সিএনজি থেকে অন্তত 20টি পয়েন্টে চাঁদা আদায় করছে চক্রটি। এতে ক্ষুব্ধ বিভিন্ন যানবাহন চালকরা। মালিক সমিতি দিতে হয়, শ্রমিক ইউনিয়ন দিতে হয়, এগুলো দিতে হয়। কোথায় 50 টাকা, কোথায় 200 টাকা, কোথায় 300 টাকা, টোটাল খরচ এরকম আছে 3,500-4 হাজার টাকার মতো আসে রংপুর আপ ডাউনে। 10 টাকা 20 টাকা নেয় গাড়ি প্রতি। মা চালায় কিন্তু এদের কোনো নিয়ন্ত্রণ, এরা ভাগ করে খেয়ে নেয় 3 জনা। আমার টাকা, আমি গাড়ি চালাচ্ছি, কোন চাঁদা আরেকজনের দিতে হচ্ছে। এদিকে টাকা নেয়ার কথা স্বীকার করে নানা যুক্তি দেন চাঁদা আদায়কারীরা। আর বাস মালিক সমিতির দায়িত্বশীল নেতা বলেন সংগঠনের পেছনে ব্যয় হয় চাঁদার টাকা, যদিও কোন খাতে কত টাকা ব্যয় হয় তার কোনো হিসাব দিতে পারেননি তিনি। গাড়ি প্রতি আমাদের 30 টাকা কমিশন, এটা হলো মালিক সমিতির লোক। আমরা 100 টাকা আমাদের একটা স্লিপ কাটা হয়, এই অফিসারি ফান্ডে টাকাটা থাকে, অফিস পরিচালনার ক্ষেত্রে ব্যয় হয়। আগে ঢাকাগঞ্জ থেকে 650 টাকা নেওয়া হতো, আমি এখন মাত্র 30 টাকা নিই। 30 টাকা নিয়ে মাস্টাররাই ধরেন নিয়ে নেয়, আমার অফিসে হয়তো 10-20 টাকা জমা। আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা জানান জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনটা বাসের নিজস্ব টোল, কোনটা চাঁদাবাজি, কোনটা অন্য কিছু, এটা চিহ্নিত করা একটু কষ্টকর। আমরা চাঁদাবাজির মামলা নিচ্ছি, সুনির্দিষ্ট তথ্য থাকে আমরা অবশ্যই মামলা নেব।
সেই জায়গায় আমরা সিকিউর করব। ইনশাআল্লাহ আমরা আশা করছি অবস্থার উন্নতি হবে। যদি চাঁদাবাজি বেড়ে যায় আমাদের অভিযানের সঙ্গত কারণেই বেড়ে যাবে। তবে আমাদের জন্য ভালো হয় যদি এটা ট্যাঞ্জেবল হয়, মানে দৃশ্যমান হলে, কগনিজেবল হলে আমরা হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হই। জেলায় প্রতিদিন 800 বাস, 500 সিএনজি অটোরিকশা, 1500 ব্যাটারি চালিত অটোরিকশা ও হিউম্যান হলার থেকে প্রতিদিন গড়ে 2 লাখ টাকা চাঁদা আদায় করা হয়। গত 1 বছরে 25 জন চাঁদাবাজকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। গাজীপুর 6 আসন পুনর্বহালের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এলাকাবাসী। এই ঘটনায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মেহেদি হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। মেহেদি, 6 আসন পুনর্বহালের দাবিতে যে বিক্ষোভ কর্মসূচিটি হচ্ছে সেটি কিন্তু এই মুহূর্তে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা এই এলাকায় বিক্ষোভ করছেন এবং তারা যেটি বলছেন যে এই 6 আসন শুধুমাত্র এই এলাকাবাসীর দাবি নয়, তার পাশাপাশি সারা দেশের ভোটার সংখ্যা বিবেচনা করা যদি হয়, বিশেষ করে আমরা যদি বলি শুধুমাত্র এই 6 আসনের যে এরিয়াটা, সেই এলাকাটি নিয়ে 6 আসন গঠন করা হয়েছে। সেই এলাকাতে কিন্তু প্রায় 7 লক্ষ ভোটার রয়েছে। শুধু যে ভোটার তাই নয়, আমরা জানি টঙ্গীতে কিন্তু ব্যাপক পরিমাণে ঢাকার বাইরে অর্থাৎ 64 জেলা থেকে কিন্তু মানুষজন এসে বসবাস করেন, অর্থাৎ জনসংখ্যা উন্নয়ন নিয়ে কিন্তু গাজীপুরের উন্নয়ন কিন্তু অনেকটা নির্ভরশীল। এই এলাকার মানুষ যেটি বলছেন যে টঙ্গীবাসীর উন্নয়ন শুধুমাত্র টঙ্গীবাসী নয়, টঙ্গীবাসীর উন্নয়ন নিয়ে কিন্তু গাজীপুরের উন্নয়ন কিন্তু অনেকটা নির্ভরশীল। এই এলাকার মানুষজন একটি আসন ছিল এতদিন, তবে সেটি কিন্তু সেটি ভেঙে কিন্তু এবার টঙ্গীকে আলাদা করা হয়েছিল। এই মুহূর্তে ঢাকা যে কিন্তু মিলে একটি আসন ছিল এতদিন, তবে সেটি ভেঙে কিন্তু এবার টঙ্গীকে আলাদা করা হয়েছিল। এই মুহূর্তে ঢাকা যে ময়মনসিংহ মহাসড়ক সেটি অবরোধ। মনোনয়ন প্রত্যাশী ছিলেন তারাই কিন্তু এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে। তারা বিক্ষোভ যদি বলে আসলে মনোনয়ন প্রত্যাশী ছিলেন সরকার, তারাই কিন্তু তাদের নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচিটি হচ্ছে এবং বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয়রাও কিন্তু এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। এবং স্থানীয় রাখতে চাই দলমত নির্বিশেষে এবং এই এলাকার যারা জামায়াত অন্যান্য দলমত নির্বিশেষে সবাই কিন্তু এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছে এবং তাদের দাবি তাদের 6 আসন সেটি আবারও সবাই কিন্তু এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছে এবং তাদের একটি দাবি যে তাদের যেই 6 আসন সেটি আবারও পুনর্বহাল করতে হবে এবং সেই পুনর্বহালের পাশাপাশি এই টঙ্গীর উন্নয়নে কিন্তু সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আমরা যদি তুলনা করি হচ্ছে এক প্রকার ঢাকার সাথে তুলনা করলে পুরান ঢাকার সাথে কিন্তু অনেকটা মিল রয়েছে এই টঙ্গী এলাকায়, কেননা ব্যাপক পরিমাণে ঘনবসতি এবং অপরিকল্পিত একটি নগরায়ন গড়ে উঠেছে এই টঙ্গী এলাকায়। সুতরাং সবকিছু মিলিয়ে এই টঙ্গীর উন্নয়নের বিবেচনা এবং টঙ্গীবাসীর জীবনমান নিশ্চিতের বিবেচনায় কিন্তু এই 6 আসন বহালের দাবি করছেন স্থানীয়রা। তো এই ছিল গাজীপুরের টঙ্গী থেকে আমার কাছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম টঙ্গীতে। প্রিপেইড মিটার নিয়ে ভোগান্তিতে নওগাঁর গ্রাহকরা। বিদ্যুৎ বিল সাশ্রয় ও নিরাপদ হবে এমন আশ্বাসে স্থাপন করা প্রিপেইড মিটার এখন গ্রাহকদের গলার কাটা। সার্ভিস চার্জ সহ নানাবিধ কারণ দেখিয়ে মোটা অঙ্কের টাকা কেটে নেয়ার অভিযোগ গ্রাহকদের। সংশ্লিষ্ট অফিসে অভিযোগ দিয়েও মিলছে না প্রতিকার। তবে গ্রাহকের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার দাবি প্রকল্প পরিচালকের। এবার রকের রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। 3 মাস আগে নওগাঁ সদর উপজেলার লস্করপুর এলাকার ঘরে ঘরে স্থাপন করা হয় প্রিপেড মিটার। প্রথম দিকে এসব মিটারে একটি ব্যালেন্স দেওয়া হয় গ্রাহকদের। কার্ড পদ্ধতিতে টাকা তোলার পর সার্ভিস চার্জ সহ বিভিন্ন খাত দেখিয়ে 1400 থেকে 450 টাকা আগে কেটে রাখছে কর্তৃপক্ষ। ভুক্তভোগী গ্রাহকরা বলছেন, প্রিপেড মিটার লাগানোর পর একদিকে দ্বিগুণ বিল, অন্যদিকে মিটার লক সহ নানা সমস্যায় পড়তে হচ্ছে তাদের। আর এ ব্যাপারে সংশ্লিষ্ট অফিসে অভিযোগ দিয়েও মিলছে না প্রতিকার। আগে 300, 400, 500 টাকা বিল আসছে, আর এখন টাকা তুললে 15 দিনে মাথাতে 800, 1000 টাকা তুলি থাকে না, চলে যায়। এই মিটার লাগা আমাকে খুব অসুবিধা হচ্ছে, খুব অশান্তিতে আছি। গত মাসের 3 তারিখে আমি 20,000 টাকা মিটার লোড দিছিলাম মিলের, সেখানে আমি মাত্র টাকা পাইছি 8,000 কয়েক টাকা। 500 যদি আমরা তুলি দেখা যায় 320, 30 এরকম টাকা থাকে।
মানে এমনভাবে এই টাকাগুলো কাটাতে আমরা কিছু বুঝতে পারি না, কেমন করে টাকা তুলে কেমন করে টাকা কাটা না যায় আমরা বুঝতে পারি না। বারবার করে নিষেধ করেছি যে আমরা এই মিটার বদলাম না, তবু মিটার বদলাচ্ছে ওরা। কোনো প্রকার নোটিশ ছাড়াই প্রিপেড মিটার লাগানোর এই প্রক্রিয়াকে অস্বচ্ছ দাবি করে আসছে নওগাঁ বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটি। ত্রুটিপূর্ণ প্রিপেড মিটার বন্ধের দাবিতে নেসকো অফিস ঘেরাও সহ চলছে সভা সমাবেশ। আমার মিটার আমি লাগাবো আমার টাকা দিয়ে, আমি কেন বিল দিব, কেন সার্ভিস চার্জ দিব, কেন আমরা তারা তো বিল নিচ্ছে, আমরা কেন মিটার ভাড়া দিব? ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ খতিয়ে দেখে প্রিপেড মিটার যুগোপযোগী করার আশ্বাস প্রকল্প পরিচালকের। ডিমান্ড চার্জ, মিটার ভাড়া এটা দিয়ে আপত্তি থাকতে পারে গ্রাহকের, এটা হয়তো এই চার্জ দিয়ে যদি সুনির্দিষ্ট হবে এই চার্জ দুটা দিয়ে যদি আপত্তি থাকে তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবগত করলে তারা তো এগুলো তো পুনর্বিবেচনা করতেও পারে। এটা তো ডে টু ডে টাইম টু টাইম চেঞ্জ হতেই পারে। চলতি বছর নওগাঁ সদর উপজেলায় বাসাবাড়ি মিল কারখানায় 12,000 প্রিপেড মিটার স্থাপন করেছে নেসকো। নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই নেসকোর তথ্য বলছে জেলায় তাদের গ্রাহক রয়েছে 75,000। এসব গ্রাহকের মাঝেই সরবরাহ করা হচ্ছে এই প্রিপেড মিটার। স্মার্ট বাংলাদেশ গড়তে প্রযুক্তির কোনো বিকল্প নেই, কিন্তু সেই প্রযুক্তি জনবান্ধব এবং কল্যাণকর করা হোক এমন দাবি ভুক্তভোগীদের। নওগাঁ লস্করপুর থেকে এমআর রকি, সময় সংবাদ। ধ্বংসের দ্বারপ্রান্তে পাবনার ঐতিহ্যবাহী হোসিয়ারি শিল্প। স্থলপথে পণ্য রফতানিতে ভারতীয় নিষেধাজ্ঞা ও স্থানীয় বাজারে কাঁচামালের দাম বাড়ায় উৎপাদন বন্ধের মুখে বেশিরভাগ কারখানা। এ অবস্থায় শিল্প বাঁচাতে দ্রুত সরকারি হস্তক্ষেপ চান কারখানার শ্রমিক, কর্মচারী সহ সংশ্লিষ্টরা। সবুজ মোল্লার রিপোর্ট। গার্মেন্টসের জুট থেকে ক্ষুদ্র উদ্যোক্তারা গড়ে তুলছেন হোসিয়ারি কারখানা। পাবনার এসব হোসিয়ারি কারখানার সুনাম রয়েছে দেশ জুড়ে। শহরের বাংলা বাজার থেকে চর সাধুপাড়া পর্যন্ত প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে রফতানিমুখী এসব কারখানা। হোসিয়ারি শিল্পের বড় বাজার ভারত, মালয়েশিয়া, দুবাই সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। প্রতি বছর এসব কারখানা থেকে আয় হতো প্রায় 1,500 কোটি টাকা। ভারতের ট্রানজিট সুবিধা বন্ধ হয় দুর্ভোগে পড়েছেন এই খাতের উদ্যোক্তারা। রেগুলার ডিউটি করতাম মনে করেন 9টা 10টা পর্যন্ত, এখন মনে করেন দুপুরে 1টা 2টা বাজতে আমাদেরকে ছুটি দিয়ে দেয়। 1-1.5 বছর হলে খুবই করুণ অবস্থা হয়েছে। আগে ইনকাম 800, 900, 1000, এখন হচ্ছে ডিউটি ভালোভাবে হয় না, তো একটা 3 ঘন্টা 4 ঘন্টা ডিউটি হয়, ফুল টাইম ডিউটি হইতো, এখন মনে করেন দুপুর ডিউটি হচ্ছে। পাশাপাশি স্থানীয় বাজারে বেড়েছে গার্মেন্টসের জুটের দামও। কাঁচামাল সংকটে বন্ধ হয়ে গেছে বেশিরভাগ কারখানা, বেকার হয়ে পড়েছেন বহু শ্রমিক। ইন্ডিয়াও মাল বন্ধ আছে, ইন্ডিয়াও মাল আগে যেতে হচ্ছে রোড দিয়ে, এখন যা লাগতে হচ্ছে জাহাজ। তো এখন কাজও নাই, সেভাবে মালও ইনপুট হয় না। সরকার আমাদের একটাই আবৃত্তি, আমাদের হুঁশিয়ারি পরিবেশ যেন সুন্দর করে। এই অবস্থায় শিল্প উদ্যোক্তাদের ঋণ সহায়তার পাশাপাশি সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় বিসিক কর্তৃপক্ষ। তাদের এই শিল্পকে আমরা সহযোগিতা করার জন্য আমাদের যে প্রশিক্ষণ কার্যক্রম এটা চলমান আছে। এছাড়াও তাদের পণ্য বিপণনের জন্য আমরা মেলার আয়োজন করে থাকি। এছাড়া আমাদের এখানে হোসিয়ারি শিল্পের অনেক শিল্প প্রতিষ্ঠানের মধ্যে আমাদের ঋণ বিতরণ করা হয়েছে। হোসিয়ারি পণ্য ভারতে রফতানি হতে একদিন সময় লাগলেও স্থলপথে রফতানি নিষেধাজ্ঞার পর সময় লাগছে 5 থেকে 6 দিন। সময় সংবাদ, পাবনা। খেলার খবর। সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ। এর আগে 286 রানে অল আউট হয়েছে আয়ারল্যান্ড। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার নিয়ন মোহাইমিন। সরাসরি যাচ্ছি তার কাছে। কথা রেখেছেন হাসান মাহমুদ। গতকাল প্রেস মিটে এসেছিলেন, তখন জানিয়েছিলেন যে যত দ্রুত সম্ভব আইরিশদেরকে তারা অল আউট করতে চান এবং ব্যাটসম্যানদেরকে একটা ভালো পিচে ব্যাটিং করার সুযোগ করে দিতে চান। আজকে কিন্তু বাংলাদেশের বোলাররা মাত্র 14 বলে আয়ারল্যান্ডের শেষ 2 উইকেট তুলে নিয়েছেন। তাইজুল এবং হাসান একটি করে উইকেট ভাগ করে নিয়েছেন এবং 286 রানে আয়ারল্যান্ড অল আউট হয়ে যাওয়ার পর বাংলাদেশ এই মুহূর্তে ব্যাটিং করছেন। বাংলাদেশের ওপেনিং পেয়ার দুর্দান্ত ছন্দে ব্যাটিং করছেন। বিশেষ করে মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম অনেকের কথা বলতে হয়। দীর্ঘদিন ধরেই তারা একসঙ্গে ব্যাটিং করছেন বাংলাদেশের টেস্ট ওপেনিং পেয়ার এবং দুজনই আসলে ন্যাচারাল স্ট্রোক মেকার নন, সেরকম বল লিফট করতেই বেশি পছন্দ করেন এবং স্টেরিওটাইপ যে টেস্ট সেভাবেই খেলতে পছন্দ করেন। আজকেও ঠিক সেভাবেই শুরু করেছিলেন। প্রথম 3-4টা ওভার আমরা দেখেছি যে তারা দেখে শুনে বলের মেরিট বুঝে বুঝে খেলছিলেন, খুব বেশি স্ট্রোকের দিকে যাচ্ছিলেন না। কিন্তু সময় যত গড়িয়েছে ততই কিন্তু সাদমান মারমুখী হয়েছেন এবং সাদমান মারমুখী হওয়ার কারণে আমরা দেখেছি যে 8ম ওভারেই তারা স্পিনার ইন্ট্রোডিউস করেছে আইরিশরা।
তবে সেই স্পিনার দিয়েও খুব বেশি সুবিধা করতে পারেনি, কারণ আমরা পিচ রিপোর্ট শুনছিলাম। পিচ রিপোর্টে বলা হচ্ছিল যে এখন পর্যন্ত এই সিলেটের পিচ ব্যাটসম্যানদের পক্ষেই কথা বলবে, এবং সেরকমই দেখছি। অন্তত প্রথম সেশনের প্রথম ঘন্টাটা শেষ হয়েছে, দ্বিতীয় ঘন্টা শুরু হয়েছে কিছুক্ষণ আগে, এবং সেখানে ব্যাটসম্যানরাই পুরোপুরি সুবিধা পাচ্ছেন। বোলাররা যে ময়েশ্চার ব্যবহার করে যে শুরুর দিকে সকালের দিকে যে একটু আলাদা একটা প্রায়োরিটি পান, সেটাও আসলে খুব বেশি পাননি। বিশেষ করে বাংলাদেশের ব্যাটসম্যানরা সেই সুযোগটা নিতে দেয়নি আয়ারল্যান্ডকে, সেই সুযোগটা পুরোপুরি নিজেরা কাজে লাগিয়েছেন, এবং এখন কিন্তু বাংলাদেশের রান বেশ স্বচ্ছন্দ গতিতেই আসছে। আমরা দেখেছি প্রায় 4-4.5 করে আজকে রান রেটটা আছে বাংলাদেশের এই মুহূর্তে। ওপেনিং পেয়ার যদি এভাবে খেলতে পারেন এবং বাংলাদেশকে যদি একটা বড় সংগ্রহের দিকে নিয়ে যেতে হয়, তাহলে ওপেনিং পেয়ারকে কিন্তু একটা বড় রান করে দিতে হবে। এবং সিলেটে আমরা লাস্ট 4টা টেস্ট বাংলাদেশ খেলেছে এবং 1টা জিতেছে এবং 3টা হেরেছে। তাই বাংলাদেশকে এই সিলেট টেস্টের যে জুজু, সেটাকেও উতরাতে হলে আয়ারল্যান্ডের এই ম্যাচটা জিততে হবে, এবং জিততে হলে আয়ারল্যান্ডকে প্রথম ইনিংসের বিপক্ষে একটা বড় লিড নিতে হবে। এবং বড় লিড নেওয়ার প্রথম শর্তই কিন্তু ওপেনিং বা টপ অর্ডার থেকে একটা বড় রান আসা, সেদিকেই কিন্তু এগোচ্ছে বাংলাদেশ। তো লাঞ্চের পর বা লাঞ্চের আগে কি অবস্থা দাঁড়ায়, এর পরবর্তীতে আসলে বোঝা যাবে। তো এই ছিল সিলেট থেকে আমার কাছে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই সনদ বাস্তবায়নে টানাপোড়েন, নির্বাচনের আগে গণভোটে আপত্তি বিএনপির, দাবি আদায়ে রাজপথে থাকার ঘোষণা জামায়াতের, অনড় থাকলে সংঘাতের শঙ্কা এনসিপির। এবং পাচার হওয়া অর্থ ফেরাতে তৎপর সরকার, প্রক্রিয়া দীর্ঘমেয়াদী হওয়ায় লবিং অব্যাহত রাখতে হবে নির্বাচিত সরকারকে, মানি লন্ডারিং ঠেকাতে শক্ত পদক্ষেপের পরামর্শ। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এ সময় বাণিজ্যের সঙ্গে থাকবেন জুইনাতারা জশোয়া। আলিশা, আপনাকে ধন্যবাদ। এ সময় বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।